গল্প দৃষ্টির অগোচরে পর্ব ৫। লেখিকা মুশফিকুর রহমান মৈত্রী। নুসরাত পুরো ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে রবিনকে। রবিন কিছুক্ষণ চুপ করে থাকে, কিছুক্ষণ চিন্তা করে বলে, শালা বুইড়া নিজেই খুন করেছে, আর দোষ দিছে তোর উপরে। আমি শিওর। ভুল, মঈনুদ্দিন সাহেব খুন করেননি। কারণ শুধুমাত্র ছেলের বইয়ের উপর ঝাল তুলতে নিজের একমাত্র ছেলেকে মেরে ফেলার মতো বোকা তিনি নন রবিন। অত্যন্ত ধূর্ত একটি মানুষ তিনি। এটাও তার ধূর্তামির একটি প্রমাণ হতে পারে। তিনি ইচ্ছে করে পুলিশকে ভুল পথে ধাবিত করেছেন। ফ্ল্যাটটি তোর এবং মাহিরের নামে, সুতরাং যে কোনো একজন মারা গেলে অপরজন সম্পূর্ণ ফ্ল্যাটটি পেয়ে যাবে। সুতরাং মাহিরের মৃত্যুতে তোর লাভটা কিন্তু সবচেয়ে বেশি। ছুরিতেও তোর আঙুলের ছাপই কিন্তু পাওয়া গেছে, সুতরাং আইন তোকে কিন্তু দোষী ভাববে। তোর পয়েন্ট ঠিক আছে। হয়তো এই ছুরিটির কারসাজি আমার প্রাক্তন শ্বশুরে, এটা আমার মাথায় এসেছে, কিন্তু সে নিজের একমাত্র ছেলেকে তিনি সামান্য একটা ছোট ফ্ল্যাটের জন্য মেরে ফেলবেন না। ফ্ল্যাটের দাম কত বল? বর্তমান মূল্য ধরি ৭৫ লাখ থেকে ৮০ লাখ। তার কালো পয়সার ২০ ভাগের ১ ভাগও নয়। তার মাহির ব্যতীত কোনো সন্তান নেই। মাহির তার যক্ষের ধন বলা যায়। শুনেছিলাম অনেক মানতের পর মাহির হয়েছিল। মাহিরের আগে নাকি হেনা ম্যাডামের ২বার মিসক্যারেজ হয়েছিল। আর একটি পয়েন্ট আমার জানা মতে মাহির তার নাম ডুবানোর মতো কোনো কাজই অবধি করেনি বলে। নারীর প্রতি চোখচোখানি না থাকলে সে কিন্তু বেশ ভালোই পজিশনে ছিল। সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিন্তু কম সম্মানের প্রফেশন নয়। ঘুষ খাওয়া, সরকারি টাকার হেরফের, এসব খুব প্রিসিশনের সাথে মাহির করত। ওর বিরুদ্ধে ওর প্রিয়নও মুখ খুলতে না। সুতরাং শুধু একটি ফ্ল্যাটের জন্য এমনটা তিনি মাহিরকে খুন করবেন না। এবার প্রশ্নটি হলো, মাহিরকে খুন করলোটাকে? রবিন কিছুক্ষণ তার হাতে থাকা কলমটি দিয়ে টেবিলের উপর খুটখুট করলো। নুসরাত চোখ বুজে বসে রয়েছে। তার মাথায় সেদিনের সব দৃশ্যগুলো ভাসছে। সে কি কিছু মিস করে ফেলেছে? কিছু এড়িয়ে যাচ্ছে না তো সে? তখন রবিন নিচু গলায় বলে, দোস্ত, নিজেকে মানসিকভাবে প্রস্তুত কর। কেন বলতো? আজ বৃহস্পতিবার, আগামী ২ দিন কোর্ট বন্ধ, সুতরাং শনিবার পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। আর রবিবারও যে তুই বেল পাবি তার কোনো গ্যারান্টি নেই। তাই বলছিলাম, তুই চিন্তা করিস না, আমি থেকে নিব। তুই শুধু একটা জিনিস খোঁজার ট্রাই করিস, সেটা হলো যে ছুরি দিয়ে মায়েরকে খুন করা হয়েছে সেটা কোথায় পাবো। বিল্ডিংয়ে? এটা আমার ইনটিউশন হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে ছুরিটা বিল্ডিংয়ে। আমি ঠিক ১৫ মিনিটের মাঝে বিল্ডিংয়ে ফিরে আসি। আমি যখন মায়েরকে দেখেছি তখন ও তার পালস চলছিল। আমার বিল্ডিংয়ে আসার পর কারেন্ট চলে আসে। এই ১৫ মিনিটের মাঝে তাকে নিজের জামা ছুরি লুকিয়ে ফেলতে হবে, নয়তো ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আর এগুলো সহ তুই বিল্ডিং থেকে বের হতে পারবি না। এবার তুই বল, তুই কোথায় ফেলবি জিনিসগুলোকে? বিল্ডিংয়ের কোনো চিপা জায়গায় বা পরিত্যক্ত জায়গায়? বিঙ্গো রবিন, তুই আমার শেষ ভরসা। প্লিজ প্লিজ হেল্প মি আউট। রবিন মাথা নাড়িয়ে নুসরাতকে আশ্বস্ত করল। নুসরাত মলিন হাসি হাসল। নিজেকে খুব অসহায় লাগছে। এমন একটি গোলক ধাঁধাতে আটকে গেছে যার অঙ্ক মেলানো খুব দুষ্কর। রবিবার সকাল ১২টা। মঈনুদ্দিন সাহেবের অফিস কক্ষের বাইরে বসে রয়েছে তৌহিদ। গত ৩ রাতেও নির্ঘুম কেটেছে তার। উপর মহলের প্রেশার না থাকলে এত শারীরিক পরিশ্রম যেত না তার। আজ এখানে আসার উদ্দেশ্য কিছু প্রশ্নের উত্তর। বিগত আধা ঘন্টা যাবৎ বাহিরের সোফায় বসে রয়েছে সে। মঈনুদ্দিন সাহেব একটি জরুরি কাজে ব্যস্ত। তৌহিদেরও তাড়া নেই, তাই সে সেখানে বসে রয়েছে। হঠাৎ মুহুরী এসে জানায় মঈনুদ্দিন সাহেব তাকে ডেকে পাঠিয়েছে। মঈনুদ্দিন সাহেবের কক্ষে ঢোকার সময় তৌহিদ খেয়াল করলো সাব ইন্সপেক্টর হাবিব রুম থেকে বেরোচ্ছে। তৌহিদকে দেখে সে সালাম দিল, তারপর চোরের মতো মাথা নিচু করে বেরিয়ে গেল। তৌহিদ বাঁকা হাসি হাসল। কক্ষে চুরুট টানছিল মঈনুদ্দিন সাহেব। তৌহিদ স্যালুট দিল। বসার জন্য ইশারা করলেন তিনি। চুরুটটি নামিয়ে রেখে ঠান্ডা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, কেস কত দূর এগুলো অফিসার? শুনলাম মেয়েটাকে নাকি হাজতে পুড়েছে। জি স্যার,
ইনভেস্টিগেশন চলছে। আমরা এই কেসটির শেষ দেখতে যাচ্ছি। এখন তো ইনভেস্টিগেশনে কিছুই নেই। প্রমাণ পেয়েছো, খুনিও পেয়েছো। তাহলে এখন তো শুধু কোর্টের রায় আসার অপেক্ষা। মঈনুদ্দিন সাহেবের কথা শুনে নিঃশব্দে হাসে তৌহিদ। তারপর ঠান্ডা গলায় বলে, স্যার আপনি কি খুনিকে ধরতে চান না? মানে শুধু একজনের প্রতি ক্ষোভ রয়েছে বলেই সে খুনি, এই ব্যাপারটা আপনাকে মানায় না। অবশ্য শখটা ভালোই কষেছিলেন, কিন্তু মানুষটাকে ভালো চুজ করেননি। নয়তো একটা বোতা ছুরি কখনোই সোফার নিচে পাওয়া যেত না। আপনি টেনশন করবেন না, আমরা আসল খুনিকে ঠিক ধরে ফেলব। মঈনুদ্দিন সাহেব কোনো উত্তর দিলেন না, শুধু অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন তৌহিদের উপর। তৌহিদ তাকে সালাম দিয়ে উঠে যেতে নিলে তিনি হিনহিনে কণ্ঠে বললেন, 5 দিন সময় দিলাম। এর মাঝে যদি খুনিকে না ধরতে না পারো, তবে আমি এ রীতি আমার মতো করেই টানব। যদি সেই মেয়েটার সাথে দেখা করতে না যেত আমার ছেলে, তবে আজ সে জীবিত থাকতো। এটাই আমার বিশ্বাস, আর আমার বিশ্বাসেই আমি চলি। তৌহিদ কোনো উত্তর দিল না। সেও তার চাকরির জীবনে কোনো ব্যর্থতার কালিমা লাগাতে চায় না। সুতরাং এই বৃদ্ধ মানুষের সাথে কথা বলে সময় নষ্ট না করে ক্লু খোঁজাটা এখন বেশি জরুরি। ফরেনসিক ডাক্তার শহীদুল হক ময়নাতদন্ত করেছিলেন মাহিরের। তৌহিদ এখন তার সামনে বসে রয়েছে। শহীদুল সাহেব আরেকটি ময়নাতদন্ত করে রিপোর্ট তৈরি করেছেন, আর ক্ষণে ক্ষণে শুধু চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তৌহিদ অস্থির কণ্ঠে তাকে জিজ্ঞেস করে, আমি যে পলিথিনটা দিয়েছিলাম তার থেকে কি কিছু জানা গেছে স্যার? তোমার আন্দাজ ঠিক ছিল। পলিথিন থেকে পাওয়া ছুরি দিয়েই মাহিরকে খুন করা হয়েছে। স্যার ছুরির সাথে তো আরও জিনিস ছিল, হাতের গ্লোভস, একটা রুমাল। সেগুলো থেকে কি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে? পাওয়া গেছে। স্যার ডাটার কারোর সাথে কি মিলেছে? এবার চোখ তুলে তাকালেন শহীদুল সাহেব। কিছুক্ষণ তৌহিদের দিকে তাকিয়ে থাকলেন তিনি। বেচারার প্রতি তার মায়া হচ্ছে। তারপর চোখের চশমাটা ঠিক করতে করতে বলেন, তৌহিদ একটা কথা বলি, এই কেসটা খুব হোপলেস একটি কেস। অহেতুক কেসের সময় নষ্ট করো না। কেন বলুন তো স্যার? অবাক কণ্ঠে প্রশ্ন করে ওঠে তৌহিদ। যেটুকু আশা ছিল সব যেন এক নিমিষেই গুঁড়ো হয়ে গেছে শহীদুল সাহেবের কথা শুনে। শহীদুল সাহেব হাত দুটো জড়ো করে চেয়ারে হেলান দিয়ে বললেন, গ্লাভসে যার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সে মৃত। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।